আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসএনএ সার্টিফিকেশনে সিসকো থেকে প্রোভাইড করা যে বইটা, দুইটা বই প্রোভাইড করা হয়েছে। একটা ভলিউম 1 এবং ভলিউম 2। ভলিউম 2 এর আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করছিলাম, অ্যাডভান্স আইবিবি ফর অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। তো আজকে আমরা পার্ট 2 সিকিউরিটি সার্ভিসেস এর চ্যাপ্টার 4 সিকিউরিটি আর্কিটেকচার নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা মূলত হচ্ছে টোটালি থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার। আমরা থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো একটু বোঝার চেষ্টা করব। তো এখানে সিকিউরিটি ফান্ডামেন্টালের ভিতরে যে জিনিসগুলো আহ, জানা খুবই জরুরি। যেমন হচ্ছে এখানে প্রথমে বলা হয়েছে ডিফাইন কি সিকিউরিটি কনসেপ্ট। তো সিকিউরিটি, আমরা এখানে যে সিকিউরিটির কথা বলতেছি সেটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটির কথা বলা হচ্ছে আর কি। হ্যাঁ, তো প্রথমে বলা হচ্ছে যে থ্রেডটা থ্রেডটা হচ্ছে কি, যে আমাদের বিভিন্ন নেটওয়ার্কের রেসপেক্টে যে অ্যাটাক গুলো ইনিশিয়েট করা হয়, কি অ্যাটাকার যে অ্যাটাক গুলো ইনিশিয়েট করে, সেটা হতে পারে ডস অ্যাটাক, ডিডস অ্যাটাক, তারপরে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। হ্যাঁ, তারপরে ফিশিং, ডিফারেন্ট টাইপের অ্যাটাক আছে, যেটা কিনা নেটওয়ার্কের জন্য ভালো না আর কি। নর্মাল ইউজার গুলো দেখা যাচ্ছে যে ওই ইন্টারনেট ইউজ করে, সে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না এরকম। তো এই থ্রেড গুলো, এইগুলো হচ্ছে থ্রেড। আমাদের নেটওয়ার্ক যখন আমরা ডিজাইন করব, তো সেখানে অবশ্যই সিকিউরিটি কনসেপ্ট গুলো অবশ্যই যেন অ্যাপ্লাই করা থাকে। আদারওয়াইজ ওই নেটওয়ার্কটা নর্মাল ইউজার ব্যবহার করতে পারবে না, ইউজার ব্যবহার করতে পারবে না। ভালনারেবিলিটি ভালনারেবিলিটি বলতে বোঝানো হয় হচ্ছে একটা নেটওয়ার্কে বা একটা সিস্টেমে কি কি দুর্বলতা আছে। হ্যাঁ, কি কি দুর্বলতা আছে, এই দুর্বলতা গুলোকে ব্যবহার করে দেখা যাচ্ছে যে অনেক পুরোনো একটা সফটওয়্যার দেওয়া আছে, যেটা কিনা আপডেট করা নাই বা প্যাচ করা নাই। ঠিক আছে, তো ওইখানে ওই সফটওয়্যারের দুর্বলতাটাকে ব্যবহার করে আমার সিস্টেমে সামন অ্যাক্সেস করতেছে বা লগ ইন করতেছে, তারপরে পুরো সিস্টেমটাকে কলাপস করে দিচ্ছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের এই টার্মটাকে আমরা বলি হচ্ছে ভালনারেবিলিটি। তাহলে আমাদের নেটওয়ার্ক বা সিস্টেমে ভালনারেবিলিটি থাকা যাবে না আর কি। ভালনারেবিলিটি যতদূর সম্ভব হচ্ছে এটাকে মিনিমাইজ করতে হবে। ঠিক আছে। এক্সপ্লয়েট এক্সপ্লয়েটটা হচ্ছে আমাদের নেটওয়ার্কে দেখা যাচ্ছে যে অনেক কিছু হবে, যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর জানে না না অ্যাডমিনিস্ট্রেটরের অজান্তেই কোনো কিছু যখন হয়, এটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্লয়েট। এবং লাস্টলি কি বলতেছি, যে মিটিগেশন টেকনিক। যে এই যে থ্রেট বা ভালনারেবিলিটি বা এক্সপ্লয়েট, এগুলো কি করতে হবে, আমাদের মিটিগেট করতে হবে। হ্যাঁ, মিটিগেট করতে হবে। এবং দেখা যাচ্ছে কিছু অ্যাটাক আছে, যে আপনি আসলে কিছু থ্রেড বা অ্যাটাক আছে যেগুলো আপনি জানবেন না। মানে দেখা যাচ্ছে যে আম, হঠাৎ করে আপনার নেটওয়ার্কে এগুলো স্টার্ট হচ্ছে আর কি, শুরু হচ্ছে। হ্যাঁ, যেমন হচ্ছে ডস অথবা ডিডোস অ্যাটাক। এটা আপনি আগে থেকে বুঝবেন না যে আপনার নেটওয়ার্কে ডস বা ডিডোস অ্যাটাক করা হবে আর কি। যখন করা হবে, তখন আপনাকে মিটিগেশন টেকনিক গুলো কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে এবং মিটিগেশন টেকনিক গুলো ডেভেলপ করতে হবে। আচ্ছা, রেজিস্টার্ড সিকিউরিটি প্রোগ্রাম ইউনিভার্স, যেমন ইউজার অ্যাওয়ারনেস, নেটওয়ার্কের ইউজার এবং নেটওয়ার্কের যারা অ্যাডমিনিস্ট্রেটর যারা কাজ করে, তাদের অ্যাওয়ারনেসটা থাকতে হবে। তাদের দক্ষতা বা ট্রেনিং এর মাধ্যমে দক্ষতার একটা প্রয়োজন হবে আর কি, সিকিউরিটি রেসপেক্টে আর কি। ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল, ফিজিক্যালি যেমন হচ্ছে আপনি ধরেন হচ্ছে একটা ডেটা সেন্টার আছে, ফিজিক্যালি তো ওই ডেটা সেন্টারে আপনি অ্যাক্সেস দিবেন না। হ্যাঁ, আনঅথরাইজ কাউকে অ্যাক্সেস দিবেন। অথরাইজ যদি কেউ হয় তাহলে অ্যাক্সেস দিবেন। কারণ ফিজিক্যাল অ্যাক্সেস মানে হচ্ছে যে মনে করেন সে যদি দেখা যাচ্ছে কেবল খুলে ফেলে অথবা ডিভাইস ডাউন করে ফেলে, এই ফিজিক্যাল অ্যাক্সেস নর্মালি খুবই রেস্ট্রিক্টেড। একটু এইগুলো বিষয় হচ্ছে আমাদের ভালো ধারণা রাখতে হবে। Registered security password policy involves access management, complexity and password alternatives. তাহলে আমরা যখন হচ্ছে অফিসে আহ, ইয়া করি, আসি, তখন আমাদের অফিসে আসার জন্য কি থাকে, একটা আইডি কার্ড দিয়ে আমাকে পাস করতে হয়, আদারওয়াইজ আমি অফিসের ভিতরে ঢুকতে পারি না। হ্যাঁ, তার মধ্যে এখানে কি একটা অ্যাক্সেসিবিলিটির কন্ট্রোল রাখা হচ্ছে।
মানুষের অ্যাক্সেসিবিলিটির একটা কন্ট্রোল রাখা হয়েছে। আবার যদি দেখা যাচ্ছে একটা গেট আছে, গেটে হচ্ছে দারোয়ান বসে থাকে, দারোয়ানকে পরিচয় দিতে হবে, তারপরে আপনি হচ্ছে কি ওই গেটের ভিতরে যেতে পারবেন। এগুলোকে আমরা বলতেছি হচ্ছে সিকিউরিটি। এখন যখন নেটওয়ার্কের রেসপেক্টে রাউটারে হচ্ছে যে কেউ লগ ইন করতে পারবে, আপনার রাউটার, বাট যে কেউ লগ ইন করতে পারবে। সে যে কেউ আপনার রাউটারের ইউজার আইডি পাসওয়ার্ড জানবে, এরকম হবে না আর কি, বা এরকম করা যাবে না। রাউটারের যে পাসওয়ার্ড আমরা ব্যবহার করবো, পাসওয়ার্ডটা অবশ্যই কি হতে হবে, কমপ্লেক্স একটা পাসওয়ার্ড হতে হবে আর কি। হুম। এবং পাসওয়ার্ডের আবার আমাদের মাল্টিপল অপশন আছে, যে হতে পারে যে অনলি সিঙ্গেল পাসওয়ার্ড ভেরিফিকেশনের মাধ্যমে আপনি সিস্টেমে লগ ইন করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে পারেন, তারপর ডিজিটাল সার্টিফিকেট ব্যবহার করতে পারেন। আবার মনে করেন যে বায়োমেট্রিক্স যে ইয়া আছে, এটা ব্যবহার করতে পারেন। স্পেশালি ডাটা সেন্টারের রেসপেক্ট বায়োমেট্রিক্স এই জিনিসগুলো অ্যাপ্লাই করা হয় আর কি। তারপরে যে ইউজার গুলো আপনার নেটওয়ার্কে অ্যাক্সেস করে ইন্টারনেট ব্যবহার করবে বা আপনার নেটওয়ার্কটাকে মেইনটেইন করবে, তাদের অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাকাউন্টিং। অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাকাউন্টিং, এখানে তিনটা এটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে ট্রিপল এ। অথেন্টিকেশন মানে হচ্ছে যে ইউজারটা আপনার ডিভাইসে লগ ইন করতেছে, সে অথেন্টিকেটেড কিনা, মানে তার ইউজার ক্রেডেনশিয়াল আপনার সিস্টেমে ক্রিয়েট করা আছে কিনা। অথরাইজেশন মানে হচ্ছে, মানে আফটার সাকসেসফুল লগ ইন, আফটার সাকসেসফুল লগ ইন সে আপনার নেটওয়ার্কে কি কমান্ড, বা আপনার নেটওয়ার্কের যে ডিভাইসটাকে সে লগ ইন করলো, ওই ডিভাইসে কি কমান্ড এক্সিকিউট করতে পারবে, মানে কতটুকু তাকে পারমিট করা হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে অথরাইজেশন। আর অ্যাকাউন্টিং হচ্ছে যখন সে অথরাইজ একটা ইউজার যখন কমান্ড এক্সিকিউট করবে, তো তার প্রতিটা কমান্ড এক্সিকিউশনের রেসপেক্টে বা লগ ইন সেশনের রেসপেক্টে কি থাকবে, একটা রেকর্ড থাকবে, যেটাকে আমরা বলি লগ আর কি। হ্যাঁ, অ্যাকাউন্টিং লগ থাকবে। তো যে কোনো সময় যদি কোনো ইনসিডেন্ট হয়, তো ইনসিডেন্টের রেসপেক্টে আমরা অ্যানালাইজ করে দেখতে পারি এটা আসলে কোনো ইউজারের মিসকনফিগারেশনের জন্য এই ইভেন্টটা হয়েছে, এই প্রবলেমটা হয়েছে, না আসলে সিস্টেম কোনো কারণে কলাপস করছে, বা হচ্ছে কোনো কারণে দেখা যাচ্ছে ম্যাল ফাংশন। এইগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে সিকিউরিটি কনসেপ্ট। এই কথাবার্তা গুলোই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, Just যেমন এখানে দেখেন সিকিউরিটি টার্মিনোলজি, সিকিউরিটির বিষয়গুলো আসলে কেন আমরা ইয়ে করবো আর কি। যেমন হচ্ছে এটা একটা দেখেন এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, অথবা দেখা যাচ্ছে ব্যাংক। ব্যাংক ও এন্টারপ্রাইজের ভিতরেই পড়ে আর কি, ফাইন্যান্সিয়াল একটা অর্গানাইজেশন। ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের এখানে সার্ভার আছে। তো এই সার্ভার গুলো হচ্ছে আহ, দেখা যাচ্ছে অফিসের যারা ইউজার, তারা হচ্ছে এই সার্ভার গুলোতে অ্যাক্সেস করতেছে এবং হচ্ছে রেগুলার টাস্ক কমপ্লিট করতেছে। এখন এই সার্ভার গুলোর অ্যাক্সেস যদি আমি আহ, দেখা যাচ্ছে নর্মাল একটা ইউজার অথবা হচ্ছে আনরিকগনাইজড ইউজারকে যদি আমি অ্যাক্সেস দিই, তাহলে সে তো কি করবে, সে এটাকে কলাপস করে ফেলবে। যাতে করে কলাপস করতে না পারে, সেই রকম সিকিউরিটি আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। যেমন আপনার নেটওয়ার্ক হচ্ছে কে অ্যাক্সেস করতে পারে, দেখেন ওয়্যারলেস এর মাধ্যমে, মোবাইল ইউজার, এটা ওয়্যারলেস এর মাধ্যমে বলতে বোঝানো হয়েছে যে মোবাইল ইউজার আমাদের আপনার নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারে। তারপরে হচ্ছে আপনার বিজনেস পার্টনার আপনার নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারে। ওভার দ্য ইন্টারনেট আমি আপনার নেটওয়ার্কের অ্যাক্সেসিবিলিটি পেতে পারি। ঠিক আছে, তো যখন আমরা নেটওয়ার্কে কানেক্ট হব, তখন অ্যাক্সেসিবিলিটির কিন্তু একটা অপশন থাকবে। হ্যাঁ, আমি ফুল শাটডাউন করে আমার নেটওয়ার্ক চালাতে পারবো না। ফুল শাটডাউন করে দিলে তো কোনো সার্ভিস অ্যানাবল থাকবে না, সে ইন্টারনেট পাবে না, বিভিন্ন সার্ভিস অ্যাক্সেসিবিলিটি পাবে না, সেটা তো করা যাবে না। অ্যাভেলেবল রেখে আমাকে সিকিউরিটি অ্যাপ্লাই করতে হবে। যেমন হচ্ছে এখানে জাস্ট বোঝানো হয়েছে সিকিউরিটি টার্মিনোলজি। এটা হচ্ছে মনে করেন খালি একটা বক্স,
যখন এখানে আপনি একটা, এটা যদি আপনি রাউটার একটা চিন্তা করেন, তো রাউটারে আপনি পরবর্তীতে আপনার নেটওয়ার্কের রেসপেক্টে কি করবেন, কনফিগার করবেন। আর কনফিগারেশন যদি ঠিকঠাক মতো না হয়, তো সেখানে কি থাকতে পারে, ভালনারেবিলিটি থাকতে পারে, এক্সপ্লয়েট, এমন কিছু কনফিগারেশন করা হবে যেটা আপনি আসলে জানবেন না। এগুলো হচ্ছে আপনার জন্য হচ্ছে কি হবে, থ্রেড হবে। ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য। কমন সিকিউরিটি থ্রেড, মানে সিকিউরিটি রেসপেক্টে যে থ্রেড গুলো আছে, নর্মালি হচ্ছে এটা অ্যাটাক বলা হয় আর কি। অ্যাটাকস দ্যাট স্পুফ অ্যাড্রেস, যেমন আপনার আইপি অ্যাড্রেস অথবা ম্যাক অ্যাড্রেস স্পুফ করে, তারপরে আপনার যে এন্টারপ্রাইজ নেটওয়ার্কের, আপনার মনে করেন আপনি হচ্ছে অ্যাডমিন একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্কে। এখন আপনার যে পিসি থেকে আপনি সকল নেটওয়ার্ক ডিভাইস অথবা সার্ভার অ্যাক্সেস করেন, এই আইপিটা হচ্ছে মনে করেন সবকিছুতে পারমিট করা আছে। হুম। এখন অ্যাটাকার কি করলো, আপনার যে স্টেশন, আপনার যে পিসি, ওই পিসির আইপিটাকে সে স্পুফ করে, আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসটাকে স্পুফ করে নিজের, আপনার অ্যাড্রেসটাকে ও নিজের অ্যাড্রেস হিসেবে নিয়ে নিল। তখন কি হবে, ও যে মেশিনটা ব্যবহার করবে বা যে পিসিটা ব্যবহার করবে, ওইখান থেকে আপনার এন্টারপ্রাইজ নেটওয়ার্কের যে অ্যাক্সেসিবিলিটি গুলো ছিল, সব অ্যাক্সেসিবিলিটি গুলো ও পেয়ে যাবে। তো এটাকে আমরা বলি হচ্ছে স্পুপ। স্পুপ মানে হচ্ছে ক্লোন করা, একটা জিনিসের অবিকল আর একটা জিনিস তৈরি করা। নেক্সট সিনারিও দেওয়া হচ্ছে আর কি। এটা কিভাবে করা হয় এখানে ডিটেলস নাই, বাট এটা করা যায় আর কি। ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, যেটা কিনা আপনার হচ্ছে পাবলিক ইন্টারনেটের থ্রুতেই মোস্ট অফ দ্য কেসে এটা বেশি হয় আর কি। এবং ডেনিয়াল অফ সার্ভিস অথবা ডিডস, এটা হচ্ছে ডস অথবা ডিডস বলে আর কি, ডস অথবা ডিডস অ্যাটাক। এটা হচ্ছে খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, একটা নেটওয়ার্ককে কলাপস করার জন্য এনাফ থ্রু দা পাবলিক ইন্টারনেট আপনার নেটওয়ার্ককে পুরো কলাপস করে দিবে। আপনার ইউজার কোনোভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না আপনার থ্রুতে। ঠিক আছে। এবং এর ভ্যারিয়েন্ট গুলো মানে অনেক ধরনের ভ্যারিয়েন্ট আছে। আইএসএমপি ফ্লাড হতে পারে, তারপরে হচ্ছে ডিএনএস অ্যাম্প্লিফিকেশন হতে পারে, তারপরে হচ্ছে হিউজ ভলিউম অফ ট্রাফিক, আপনার এখানে সেন্ড করা হয়েছে যেটা কিনা আপনার ডিভাইস হ্যান্ডেল করতে পারবে না। এখন মাল্টি ভ্যারিয়েন্ট অ্যাটাক হচ্ছে জেনারেট করা যায় ইন্টারনেট, মানে সফটওয়্যার টুলস এর থ্রুতে, যেটা কিনা একটা নেটওয়ার্কের জন্য খুবই ভয়ানক। তো এইটারও আবার হচ্ছে কিছু রেমেডি আছে, কিছু মিটিগেশন টেকনিক আছে, যে মিটিগেশন টেকনিক গুলোকে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার নেটওয়ার্কের থ্রুতে ইউজার গুলো ইন্টারনেট ব্যবহার করতে পারবে আর কি। রিফ্লেকশন অ্যান্ড অ্যাম্প্লিফিকেশন অ্যাটাকস, এটা ওই ডিডোস এর ভিতরেই পড়ে আর কি। ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকস, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকসটা হচ্ছে আপনার যে টার্গেট সিস্টেম অ্যাটাকার হচ্ছে টার্গেট করে, ওইটা দেখা যাচ্ছে যে সামটাইম অ্যান অ্যাটাকার মাইট ওয়ান্ট টু এভেস্টপ অন ডাটা দ্যাট পাসেস ফ্রম ওয়ান মেশিন টু অ্যানাদার। একটা মেশিন থেকে আরেকটা মেশিনে যে ডাটা যায় আর কি, হ্যাঁ, এই ডাটাটা নেটওয়ার্কের থ্রোতে তো যায়। নেটওয়ার্কের থ্রোতে যদি যায়, এই নেটওয়ার্কের থ্রোতে আমরা কিছু সফটওয়্যার দিয়ে এই কি ডাটা যাচ্ছে, এই ডাটাটাকে কি করতে পারি, দেখতে পাই আর কি। হ্যাঁ, অ্যানালাইজ করতে পারি বা দেখতে পারি। তো এখানে যদি আপনার দেখা যাচ্ছে আহ, যে প্রোটোকলের থ্রুতে আপনি ডিভাইসকে অ্যাক্সেস করেন, যদি সেটা টেলনেট অথবা এইচটিটিপি হয়, এটা আবার কি করে, প্লেন টেক্সটে কমিউনিকেট করে, প্লেন টেক্সটে কমিউনিকেট করে। যদি এই ধরনের কোনো প্রোটোকল ব্যবহার করেন, বা দেখা যাচ্ছে এসএনএমপি যদি রাইট পারমিশন থাকে, এবং এটা যদি এসএনএমপি ভার্সন 1 অথবা 2 তে আপনি ডিভাইসকে কন্ট্রোল করেন, তখন এই কমিউনিকেশন গুলো প্লেন টেক্সটে হয়। তো কোনো কারণে বা কোনো ভাবে যদি আপনার নেটওয়ার্কের দেখা যাচ্ছে অ্যাক্সেসিবিলিটি ও পায় আর কি, তাহলে এই ডাটাগুলোকেও সে দেখতে পারবে সফটওয়্যার টুলস এর মাধ্যমে, যে আপনার ক্রেডেনশিয়াল কি, হ্যাঁ, সবকিছু দেখতে পারবে।
আর যদি দেখতে পারে, এইটাকেই আমরা বলি হচ্ছে ম্যান ইন দা মিডিল অ্যাটাক। ম্যান ইন দা মিডিল অ্যাটাক, সে বসে বসে এগুলোকে অ্যানালাইজ করে যে আপনি কি করতেছেন। অ্যাড্রেস স্পুফিং অ্যাটাক যেটা আমরা বলছিলাম, সেটা আইপি অ্যাড্রেসও হতে পারে, আবার সেটা ম্যাক অ্যাড্রেসও হতে পারে। হ্যাঁ, যেমন এখানে কিছু সামারি অফ অ্যাড্রেস স্পুফিং অ্যাটাকস। স্পুফিং অ্যাটাকস একটা মানে যে অ্যাটাক গুলোর কথা বলা হলো, ডস অথবা ডিডস, রিফ্লেকশন অ্যাটাক, অ্যাম্প্লিফিকেশন অ্যাটাক, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। তাহলে এখানে গোল কি থাকে? এক্সস্ট সিস্টেম সার্ভিস অর রিসোর্স ক্র্যাশ দ্য টার্গেট সিস্টেম। মানে টার্গেট সিস্টেমকে ক্র্যাশ করার মেইন উদ্দেশ্য থেকে অ্যাটাকার। হ্যাঁ, তাহলে সে কি করতে পারবে? মানে যদি ডস অথবা ডিডস অ্যাটাক করে, তাহলে এই পারপাসটা সে সার্ভ করতে পারবে, টার্গেট সিস্টেমকে ফুললি কলাপস করে দিতে পারবে। ঠিক আছে। রিফ্লেকশন অ্যাটাক দিয়ে পারবে না ফুললি কলাপস করতে, অ্যাম্প্লিফিকেশন দিয়ে পারবে না, এটা দিয়ে পারবে না, কিন্তু ডিডোস অ্যাটাক দিয়ে সে এই টার্গেট সিস্টেমকে কলাপস করতে পারবে। Trick and unwitting compliance was to send traffic to target. এটা ডিডোস পারবে না, বাট রিফ্লেকশন এবং অ্যাম্প্লিফিকেশন এই কাজটা করতে পারবে। If I stop on attack, only man in the middle attack এই কাজটা করতে পারবে। Modify traffic passing through, মডিফাই ট্রাফিক পার্সন। ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক যেহেতু সবকিছু জানতে পারছে, সে পরবর্তীতে এই ট্রাফিক পাসিং, দেখা যাচ্ছে যে একটা পাথ দিয়ে ট্রাফিক যাচ্ছে না, অন্য পাথ দিয়ে সে ট্রাফিক মুভ করাইতে পারে। ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকের কাজটা করতে পারে। Reconnaissance attacks, when an attacker intends to launch an attack on a target, that attacker might want to identify some vulnerabilities so the attack can be focused and more effective. তাহলে প্রথমে অ্যাটাকার যেটা করে, ভালনারেবিলিটি গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করে। ঠিক আছে। সেটা হতে পারে যে সার্ভার, সেটা হতে পারে নেটওয়ার্ক, নেটওয়ার্কের ডিভাইস। A reconnaissance attack can be used to discover more details about the target and its system prior to an actual attack. মানে অ্যাকচুয়াল অ্যাটাকটা ইনিশিয়েট করার পূর্বে সে টার্গেট যে সিস্টেম অথবা নেটওয়ার্ক ডিভাইসকে টার্গেট করছে, তার ডিটেলস ইনফরমেশন গুলো আগে নেয়। During a conscious attack, the attacker can use some common tools to uncover public details like who owns a domain, what IP address range are used there, মানে আইপি অ্যাড্রেস কি ব্যবহার করা হচ্ছে, বা ম্যাক অ্যাড্রেস কি, বা কি ডোমেন ব্যবহার করা হচ্ছে, এই জিনিসগুলোকে আগে সে ডিসকভার করার চেষ্টা করে। যেমন এনএস লুকআপ দিয়ে সে কিছু ইনফরমেশন পায়, ডিএনএস এর ইনফরমেশন ডিগ দিয়ে পায়, উইজ দিয়ে পায়, এভাবে করে আস্তে আস্তে করে ইনফরমেশন গুলো সে কালেক্ট করে। Buffer overflow attacks. Operating system and application normally read and write data using buffers and temporary memory space. Buffers are also important when one system communicates with another. As IP packets, Ethernet frames come and go, as long as the memory space is maintained properly and data is placed within the correct buffer number, everything should work as expected. মানে নর্মাল যদি সিনারিও বলি, যে একটা রাউটারে হচ্ছে, মনে করেন একটা রাউটারের থ্রোতে মানে ওই এন্টারপ্রাইজ নেটওয়ার্কের যে ইউজার গুলো আছে, ওই ইউজার গুলো ইন্টারনেট প্যাকেট সেন্ড করে আর কি, ইন্টারনেটে প্যাকেট সেন্ড করে, আবার রিটার্ন প্যাকেট ইন্টারনেটের থ্রোতে তার পিসিতে আসে। তো এর জন্য যে মেমোরি স্পেস যেটা প্রয়োজন হয়, সেটা সে ব্যবহার করে। এখন এর থেকে যদি অতিরিক্ত আনওয়ান্টেড যদি প্যাকেট সে মানে অ্যাটাকার যদি জেনারেট করে, তাহলে এখানে ওই ডিভাইসের যে মেমোরি বা সিস্টেমের যে লোকাল রিসোর্স, এটার ওভারফ্লো হয়, এটাকে বলে হচ্ছে বাফার ওভারফ্লো। ম্যালওয়্যার, ম্যালওয়্যারটা হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি একটা সফটওয়্যার। হ্যাঁ, বেসিক্যালি একটা সফটওয়্যার, আমরা যেটাকে বলি ভাইরাস, ভাইরাসও কিন্তু একটা সফটওয়্যার। সফটওয়্যারটা এইভাবে তৈরি করা যে, যেটা কিনা সিস্টেমের যে ফাইলগুলো আছে, সেই ফাইলগুলোকে করাপ্ট করে দেয়। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ম্যালিসিয়াস সফটওয়্যার অথবা হচ্ছে ম্যালওয়্যার বা ভাইরাস। হ্যাঁ,
Some types of security threats can come in the form of malicious software or malware. For example, যেমন হচ্ছে Trojan horse is a malicious software that is hidden and packaged inside other software that looks normal and legitimate. দেখতে মনে হবে নরমাল, বাট তার অ্যাক্টিভিটি গুলো হচ্ছে ম্যালিসিয়াস। বিভিন্ন সময় সিস্টেমে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে। আচ্ছা, সামারি অফ ম্যালওয়্যার টাইপস, যেমন এটা বলা হচ্ছে ট্রোজান হর্স, এটা হতে পারে ভাইরাস, হতে পারে ওয়ার্ম, হতে পারে। এগুলো সবই হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার। হ্যাঁ, প্যাকেজ ইনসাইড আদার সফটওয়্যার, মানে অন্য সফটওয়্যারের ভিতরে এটা হিডেন থাকে, যেমন ট্রোজান হর্স, এটা হিডেন থাকে। সেলফ ইনজেক্টেড ইনটু আদার সফটওয়্যার, সেলফলি ইনজেক্টেড হতে পারে থ্রু দা ফাইল। আপনি যখন একটা মেল করতেছেন, অথবা একটা মেল রিসিভ করলেন, মেল রিসিভ করে দেখা যাচ্ছে সেখানে একটা অ্যাটাচমেন্ট আছে, অথবা হতে পারে ইউএসবি থ্রুতেও আপনার সিস্টেমে ভাইরাস ইনসার্ট হতে পারে। প্রপাগেটস অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি প্রপাগেট করে হচ্ছে ওয়ার্ম, মানে এক জায়গা থেকে, মানে একটা কম্পিউটার থেকে ডিফারেন্ট কম্পিউটার, বা একটা কম্পিউটারের একটা স্পেসিফিক ডিরেক্টরি থেকে বা ড্রাইভ থেকে অন্যান্য ড্রাইভ, অটোমেটিক্যালি এটা প্রপাগেট করে। এরপরে বলা হচ্ছে যে হিউম্যান ভালনারেবিলিটি। হিউম্যান ভালনারেবিলিটির ভিতরে যেগুলো কনসিডার করা হয় আর কি, সেটা হচ্ছে হতে পারে যে আপনার আপনি হচ্ছে একটা নেটওয়ার্কের অ্যাডমিন, সেই নেটওয়ার্কের ইউজার আইডি পাসওয়ার্ড দেখা যাচ্ছে আপনি আপনি যে ডেস্কে কাজ করেন তার সামনে হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড গুলো প্লেন টেক্সটে লেখা আছে। তো এটা যে কেউ দেখতে পারবে, এবং ওই অ্যাক্সেসিবিলিটি যদি পেয়ে যায় তাহলে তো আপনার নেটওয়ার্কে সে প্রবলেম করতেই পারে। হুম। তারপরে হচ্ছে এখানে ফিশিং অ্যাটাক। ফিশিং অ্যাটাকটা মূলত হচ্ছে ইমেল কমিউনিকেশনের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে এটা হয়ে থাকে। বিভিন্ন ম্যালিসিয়াস ওয়েবসাইট যদি আপনি ভিজিট করেন তাহলে সেখান থেকে ফিশিং অ্যাটাক হতে পারে। আবার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্প্যাম মেইল আর কি, যেটা কিনা আপনাকে সেন্ড করা হয়েছে, ওইখানে ওই মেলের কোনো ইউআরএল অথবা কোনো লিঙ্ক অথবা কোনো ফাইল অ্যাটাচমেন্টের ভিতরে এটা হিডেন থাকে, যদি আপনি ক্লিক করেন তাহলে ওটা অটোমেটিক্যালি এক্সিকিউট হয়। ফার্মিং, এগুলো সবই হচ্ছে আপনার ওভার দ্য ইন্টারনেট। এগুলো, এই অ্যাটাক গুলো আপনার পিসি বা হচ্ছে যে সিস্টেম বা সফটওয়্যার সফটওয়্যার অথবা হচ্ছে সার্ভারের ভিতরে এটা অটোমেটিক্যালি ইয়া হয়, ডেভেলপ হয়ে আর কি। যেমন এখানে বলা হচ্ছে সামারি অফ হিউম্যান সিকিউরিটি ভালনারেবিলিটিস, এটা একটা টাইপ হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এক্সপ্লয়েট হিউম্যান ট্রাস্ট এন্ড সোশ্যাল বিহেভিয়ার। তো একটা, যেমন এটাকে আমরা সহজেই আমরা বলতে পারি এটা হচ্ছে প্রতারণা করা আর কি। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে প্রতারণা করা। প্রতারণা করা মানে হচ্ছে, আমি এটা বোঝাতে যাচ্ছি যে হিউম্যান এর, মনে করেন একটা, আপনি একটা মানুষের সাথে কথা বলতেছেন, ভালো ব্যবহার করতেছেন, তার থেকে আপনি আস্তে আস্তে করে তার ইনফরমেশন গুলো কালেক্ট করতেছেন, তার পছন্দ অপছন্দ, তারপরে সে কি ধরনের সিকিউরিটি পছন্দ করে বা করে না, কি অ্যাপ্লাই করা, কিভাবে সে নিজেকে বা নিজের নেটওয়ার্কটাকে কিভাবে সেভ করে, এইভাবে আস্তে আস্তে করে আপনি তার থেকে ইনফরমেশন কালেক্ট করেন, এবং তার এই ইনফরমেশন গুলোর ভিতরে থেকে ভালনারেবিলিটি গুলোকে সার্চ করে তারপরে তার তার এগেইনস্টে যে ভালনারেবিলিটি গুলো গুলো আপনি কালেক্ট করছেন ওই অনুযায়ী তাকে অ্যাটাক করেন। এটাকে বলে হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা আসলে হিউম্যান ট্রাস্টের উপরটাকে পুঁজি করে কাজ করে। ফিশিং, ডিসগুইজ অ্যান্ড ম্যালিসিয়াস ইনভাইটেশন অ্যাজ সামথিং লেজিটিমেট, এই ইনভাইটেশনটা ওয়েবসাইটের থ্রুতেও আসতে পারে, বা আপনি এই ম্যালিসিয়াস কিছু ওয়েবসাইট আছে ইন্টারনেটে যেটা কিনা আপনি অ্যাক্সেস করতেছেন, এটার মাধ্যমে হতে পারে। স্পেয়ার ফিশিং, ফয়েলিং, সবই হচ্ছে আপনার স্মিশিং, এসএমএস টেক্সট মেসেজের ক্ষেত্রে সাথে এটা হয়ে থাকে। ফিশিং, ভয়েস কলের থ্রুতে এটা করে থাকে। ঠিক আছে, মানে প্রতিটা ক্ষেত্রে আপনি ওভার দ্য ইন্টারনেট যখন কমিউনিকেট করবেন, প্রতিটা ক্ষেত্রে আপনাকে এক সাবধানতা অবলম্বন, আদারওয়াইজ আপনি মানে ভিকটিম হবেন, অ্যাটাকের শিকার হবেন। পাসওয়ার্ড ভালনারেবিলিটিস,
যেমন আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি আপনার মনে করেন যে কমন কিছু এক্সাম্পল আমি বলি, যেমন হচ্ছে আপনার ফেসবুকের পাসওয়ার্ড হ্যাক করছে। তো সে কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড জানলো? আপনার পাসওয়ার্ড সে কিভাবে? আপনার পাসওয়ার্ড তো সে জানার কথা না। তো সে কি করছে? আপনার সাথে কমিউনিকেট করছে, এই করছে, তারপরে হচ্ছে আপনি যে ডিভাইস গুলো থেকে অ্যাক্সেস করেন এই ডিভাইসের দেখা যাচ্ছে এই টাইপের কিছু সফটওয়্যার সে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ইনসার্ট করছে, বিভিন্ন ভয়েস অথবা বিভিন্ন এসএমএস এর মাধ্যমে ইনসার্ট করছে বা ইনসার্ট হয়েছে। তারপরে ওই যে আমরা উপরের দিকে যেটা দেখলাম যে যে ম্যালিসিয়াস সফটওয়্যার গুলো যে ওয়ার্ম ওয়ার্ম হচ্ছে কি অটোমেটিক্যালি কি ও রান করতে পারে। ওর জন্য একবার যদি আহ, আপনার পিসিতে চলে আসে, তাহলে ওটাকে রান করার জন্য অন্য কোনো মানুষ আর প্রয়োজন হবে না, ও নিজে নিজেই রান করবে। তাহলে এইভাবে ওই সফটওয়্যার গুলো আবার রিমোটলি কি করা যায়, কন্ট্রোল করা যায়। এখন ওই সফটওয়্যার গুলো দেখা যাচ্ছে আপনার ইনফরমেশন গুলো আপনি যখন ব্রাউজার দিয়ে লগ ইন করেন, তো ব্রাউজারে যখন লগ ইন করেন কোনো একটা আহ, দেখা যাচ্ছে যে জিমেল অথবা হচ্ছে ফেসবুক, তো ব্রাউজারে দেখা যাচ্ছে অনেক সময় আমরা কি করি, ব্রাউজারেই সেভ করে রাখি। তো ব্রাউজারে যে আমরা যে পাসওয়ার্ডের যে পোর্শন, ওই পোর্শনটার ওই ফাইলটা সে কালেক্ট করে, সে যেহেতু আমার সিস্টেমে সেই বসে আছে সেহেতু এই জিনিসগুলোকে তার জন্য কালেক্ট করা ইজি। এবং আমার পিসি তো অ্যাক্সেসিবিলিটি আছে, সবকিছু পারমিটেড, সবকিছু সব অ্যাপ্লিকেশন এখানে যা ইনস্টল করা আছে সব অ্যাপ্লিকেশনের ফুল পারমিশন আছে। সে কি করছে ওখান থেকে আস্তে আস্তে করে সব ইনফরমেশন গুলো কালেক্ট করে তারপরে সে এটাকে হ্যাক করতেছে। মানে এটা দেখা যাচ্ছে যে সে আপনার সাথে কথা বললো, তারপরে হচ্ছে আপনার এই অ্যাটাকটা জেনারেট হলো এবং হ্যাক করলো, সাথে সাথে ব্যাপারটা এরকম। অনেক সময় দেখা যাচ্ছে অনেক লম্বা সময় ধরে আপনার ওরা কাজ করে এগুলোকে কালেক্ট করার জন্য। এই জন্য আমাদের আসলে আহ, সাবধানতা অবলম্বন করা উচিত। আমরা বিশেষ করে যে সফটওয়্যার গুলো ইনস্টল করি, আমরা কম্পিউটারের ক্ষেত্রে যদি বলি, পিসির ক্ষেত্রে যদি বলি, যে সফটওয়্যার গুলো ইনস্টল করি সেই সফটওয়্যার গুলো আমাদের আসলে ভেরিফাইড সফটওয়্যার ইনস্টল করা উচিত। ভেরিফাইড বলতে দেখা যাচ্ছে যে কোনো ম্যালিসিয়াস সফটওয়্যার যেন এটার ভিতরে না থাকে। হ্যাঁ। তারপরে পাসওয়ার্ড অল্টারনেটিভ, পাসওয়ার্ডের রেসপেক্ট, পাসওয়ার্ড তো এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা ইউজার আইডি দিয়ে একটা পাসওয়ার্ড দিই তারপরে লগ ইন করি। তো এটা খুব একটা সিকিউর না, খুব একটা সিকিউর না। তো তো এখানে যদি আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করি, যেমন ইমেলের ক্ষেত্রে, মানে জিমেলের যে আমরা ব্যবহার করি, এই জিমেলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি জিনিস? যে যখন আমি লগ ইন করতে যাব তখন আমাকে ভেরিফাই করবে আসলে তুমি কিনা। আমি ইউজার নেমও জানি, পাসওয়ার্ডও জানি, তারপরেও আমাকে ভেরিফাই করবে, ভেরিফাই করে দেখবে যে আমি কিনা। তাহলে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনে আমরা কি করতে পারি, আমাদের মোবাইল নাম্বার অথবা আমাদের অ্যানাদার ইমেল অ্যাড্রেস আমরা ব্যবহার করতে পারি। সেই মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে সে টেক্সট করে অথবা কোনো ইউআরএল সেন্ড করে ভেরিফাই করে দেখবে সে আসলে অথেন্টিকেট লোক কিনা, ওই লোক কিনা। যদি অথেন্টিকেট হয় তাহলে সেটাকে অ্যাক্সেস করতে দিবে, আদারওয়াইজ অ্যাক্সেস করতে দিবে না। আরেকটা হতে পারে যে ডিজিটাল সার্টিফিকেট। ডিজিটাল সার্টিফিকেটটা হচ্ছে যে আপনার এই সিএ সার্টিফিকেট বলা হয়। হ্যাঁ। ডিজিটাল সার্টিফিকেট হচ্ছে দেখা আপনার মনে করেন কিছু ট্রাস্টেড ওয়েবসাইট আছে যেটা সার্টিফিকেট অথরিটি আছে আর কি। হ্যাঁ। তারপরে আপনার বলতে পারেন যে সিকিউ, যে সাইট গুলো হচ্ছে সিকিউ এবং সেফ। হ্যাঁ। এই সাইট গুলোর লিস্টও আমরা পেতে পারি আর কি। তো এই সাইট গুলোতে আমরা অ্যাক্সেস করতে পারি। আর ডিজিটাল সার্টিফিকেটটা হচ্ছে এরকম জিনিস যে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের অল্টারনেটিভ। মনে করেন আপনার একটা যদি ফিজিক্যালি সার্টিফিকেটের কথা যদি বলি, সার্টিফিকেট মনে করেন যে আপনার এসএসসি একটা সার্টিফিকেট আছে, অথবা আপনাকে ভেরিফাই করবে, আপনি মনে করেন আম, একটা অর্গানাইজেশনে গেছেন, তো আপনাকে সে ভেরিফাই করবে। কিভাবে ভেরিফাই করতে পারে? হতে পারে যে আপনার এনআইডি দেখলো, এনআইডি দেখে চেক করলো যে আপনি সেই লোক কিনা। তারপরে হতে পারে আপনার জন্ম নিবন্ধন চেক করলো, সেটাও হতে পারে যে আপনি সেই লোক কিনা। তারপরে মনে করেন হচ্ছে আপনার যে সার্টিফিকেট গুলো আপনি অর্জন করছেন
সেই সার্টিফিকেট গুলো থেকেও তো আপনাকে ভেরিফাই করা সম্ভব যে এ আসলে এসএসসি, এইচএসসি, বিএসসি অথবা এমএসসি সে কমপ্লিট করছে কিনা, সে সার্টিফিকেট গুলো ভেরিফাই করা যায়। আবার প্রফেশনাল সার্টিফিকেট গুলো আমরা অনলাইনে কি করতে পারি, ভেরিফাই করতে পারি। তাহলে এই যে ডিজিটাল সার্টিফিকেট, এই ডিজিটাল সার্টিফিকেটটা হচ্ছে এমন একটা আহ মানে লজিক্যাল একটা কম্পোনেন্ট, যেটা কিনা যদি ওই ডিজিটালি যদি কোনো একটা সার্ভারের থ্রুতে যদি আপনি ভেরিফাই করতে চান, তাহলে এই ডিজিটাল সার্টিফিকেট যদি সে মানে আপনি সেই কিনা এটাকে যদি জাস্টিফাই করতে পারে, তাহলে আপনাকে অথেন্টিকেট করবে, আদারওয়াইজ অথেন্টিকেট করবে না। এরপরে হচ্ছে আমাদের আর একটা আছে বায়োমেট্রিক ক্রেডেনশিয়াল। এটা আরো সিকিউর। বায়োমেট্রিক ক্রেডেনশিয়াল, আর বায়োমেট্রিক যদি আমি আমার মানে আঙ্গুলের যেমন আমরা পাঞ্চ করি অফিসের ক্ষেত্রে, যদি বলি আমরা পাঞ্চ করি তারপরে অফিসে অ্যাক্সেস করি। তো এই যে আমার যে পাঞ্চিং আর কি, বা হচ্ছে আমার যে বৃদ্ধা আঙ্গুলি বা যে আঙ্গুলি আমি ব্যবহার করি না কারণ আমার আঙ্গুলের ক্ষেত্রে যে প্যাটার্নটা আসবে, অন্য মানুষের আঙ্গুলের ক্ষেত্রে এই প্যাটার্নটা আসবে না, সেটা ডিফারেন্ট একটা প্যাটার্ন। যেমন আমরা মোবাইলে অ্যাক্সেস করার জন্য কি করি, আমাদের আই ইউজ করতে পারি, আই মানে আমাদের চোখ ইউজ করতে পারি, ঠিক আছে। আবার মোবাইল অ্যাক্সেস করার জন্য আমরা কি করতে পারি, প্যাটার্ন ইউজ করতে পারি। আবার কি ইউজ করতে পারি, আমরা হচ্ছে আমাদের এই বায়োমেট্রিক ইউজ করতে পারি, ঠিক আছে। তো এইখানে আমাদের সিকিউর মানে একটা, এটা সেটা মোবাইল হোক, এটা একটা পিসি হোক, এটা একটা রাউটার হোক, একটা সুইচ হোক বা একটা সার্ভার হোক, যেটাই হোক না কেন, যে এই ডিভাইস গুলোকে অ্যাক্সেসিবিলিটি পাওয়ার জন্য আমি যদি মাল্টিপল সিকিউরিটি মানে পাসওয়ার্ডের রেসপেক্টে বা যদি মাল্টি বা অ্যাক্সেসিবিলিটির রেসপেক্টে যদি মাল্টিপল ওয়ে আমি ব্যবহার করি, তাহলে আমি কম্পারেটিভলি আমি আমার ডিভাইস গুলোকে মোর সিকিউর রাখতে পারবো, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক সামথিং ইউ নো, পাসওয়ার্ড অনলি, পাসওয়ার্ড অনলি ইয়েস, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এর ক্ষেত্রে ইয়েস, মানে এই দুটো আমি জানি। হ্যাঁ, টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমি কোনো ইমেল অথবা মোবাইল ব্যবহার করতেছি যেখানে সে টেক্সট পাঠাচ্ছে, আমি ওটা জানছি, তো ওই অনুযায়ী আমি কমিউনিকেট করতেছি। সামথিং ইউ হ্যাভ, যেমন টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে আমি অথেন্টিকেট করতে পারি। ডিজিটাল সার্টিফিকেট আমার আছে, ডিজিটাল সার্টিফিকেট দিয়ে আমি অথেন্টিকেট করতে পারি। সামথিং ইউ আর, তুমি হচ্ছে সে, হ্যাঁ, এটা হচ্ছে আছে, যেটা দিয়ে আমি ভেরিফাই করতেছি আমি নিজে। আর সামথিং ইউ আর, যেটা আসলে তুমি, তুমি ছাড়া অন্য কেউ না, এটাকে আমরা বলি হচ্ছে বায়োমেট্রিক। এখানে কম্পারিজন যদি করি, তাহলে বায়োমেট্রিক ইজ মোর সিকিউর, বায়োমেট্রিক ইজ মোর সিকিউর। কিন্তু আমি যখন রিমোটলি একটা রাউটারে লগ ইন করবো, তখন বায়োমেট্রিক কিভাবে এখানে ডেভেলপ হবে? যখন ফিজিক্যালি আমি অ্যাক্সেস করতেছি তখন বায়োমেট্রিকের ব্যাপারটা আসতে পারে, বাট আমি যখন রিমোটলি অ্যাক্সেস করতেছি তখন বায়োমেট্রিকের বিষয়গুলোকে তখন আমি কিভাবে ডেভেলপ, তখন আমি ডিজিটাল সার্টিফিকেট বা টু ফ্যাক্টর অথেন্টিকেশনের হেল্প করি, তাহলে এটা মোর সিকিউর হবে। কন্ট্রোলিং অ্যান্ড মনিটরিং ইউজার অ্যাক্সেস। তো ইউজার অ্যাক্সেস কন্ট্রোলিং এবং মনিটরিং এর জন্য আমরা যেটা ব্যবহার করি, ট্রিপল অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাকাউন্ট। অথেন্টিকেট ইউজার ছাড়া আপনার নেটওয়ার্কে কেউ কোনো কাজ করতে পারবে না। আর অথেন্টিকেট ইউজার কি, যেমন অথেন্টিকেশন, হু ইজ দ্য ইউজার, এটা হচ্ছে অথেন্টিকেশন। যদি ইউজার ক্রেডেনশিয়াল আমার ডিভাইসে ক্রিয়েট করা থাকে তাহলে সে অথেন্টিকেট ইউজার। এখন অথেন্টিকেট ইউজার হলেই যে সে আমার নেটওয়ার্কের সবকিছু কনফিগারেশন করতে পারবে, মডিফাই করতে পারবে, ব্যাপারটা এরকম না। এটা ডিপেন্ড করবে তার অথরাইজেশনের উপর। হোয়াট ইজ দ্য ইউজার অ্যালাউড টু ডু, এই ইউজারটা কতটুকু অ্যালাউ, কোন কাজের জন্য বা কতটুকু পারমিশন তার আছে, দিস ইজ কল্ড দ্য অথরাইজেশন। অ্যাকাউন্টিং হচ্ছে হোয়াট ডিড দ্য ইউজার ডু, ইউজার আসলে কি করছিল, কি কমান্ড এক্সিকিউট করছিল, বা আম, কি অ্যাক্টিভিটি এক্সিকিউট এক্সিকিউট করছিল, সব অ্যাক্টিভিটি রেসপেক্টে ওই ইউজার কি থাকবে, দায়বদ্ধ থাকবে, এবং এগুলো কি হবে, লগ হবে। এই ট্রিপুলেটা হচ্ছে আমাদের বলতে পারি ইউজার অথেন্টিকেশনের জন্য সবচাইতে
সিকিউর এবং স্মার্ট ওয়ে। তো যখন আমরা এই ট্রিপল এর থ্রোতে কমিউনিকেট করাই, তখন ব্যাকএন্ডে মূলত এই কমিউনিকেট করে দুইটা প্রোটোকলের মাধ্যমে। একটা হচ্ছে ট্যাকএক্স প্লাস, এটা দিয়েও আমি কমিউনিকেট করাতে পারি, অথবা আমি কমিউনিকেট করাতে পারি রেডিয়েন্স দিয়ে। রেডিয়েন্স দিয়ে করাতে পারি অথবা ট্যাকএক্স দিয়ে করাতে পারি। ট্যাকএক্স হচ্ছে আমাদের এখানে টিসিপি, টিসিপির কমিউনিকেশন, এটাকে আহ, কি বলে, এটাকে টিসিপির মাধ্যমে কমিউনিকেট করে। আর রেডিয়াস হচ্ছে ইউডিপি প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেট করে। আমরা জানি টিসিপি হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড, আর ইউডিপি হচ্ছে কানেকশন লেস প্রোটোকল। তো যখন আমরা টিসিপি থ্রুতে কমিউনিকেট করি, এখানে আরেকটা ইয়া আছে যে টেক্স প্লাস হচ্ছে, এটা আবার সিসকো প্রোপ্রাইটারি প্রোটোকল। মানে সিসকো প্রোপ্রাইটারি মানে হচ্ছে সিসকো ডিভাইস গুলো এই টেক্স প্রোটোকলটা আন্ডারস্ট্যান্ড করতে পারে বা বুঝতে পারে। অন্যান্য ভেন্ডরের ডিভাইসে যদি টেক্স অ্যাপ্লাই করা থাকে, যদি সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারে, তখন আমরা এই টেক্স অ্যাপ্লাই করতে পারি। আর রেডিয়াসটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। এই রেডিয়াসটা হচ্ছে আমি যে কোনো নেটওয়ার্ক ডিভাইস বা যে কোনো ডিভাইসের রেসপেক্টেই রেডিয়াসটাকে অ্যাপ্লাই করতে পারি। এই হচ্ছে দুইটা প্রোটোকলের ভিতরে কম্প্যারিজন বা তফাৎ আর কি। এখন আপনি কোনটা ব্যবহার করবেন, আপনার ফুল নেটওয়ার্কটাই যদি সিসকো হয়, তো এখানে আমার রেডিয়াস ব্যবহার করার প্রয়োজন নাই। আমি এখানে ট্যাকএক্স প্লাস ব্যবহার করতে পারি। দেখা যাচ্ছে আমার মাল্টি ভেন্ডর একটা নেটওয়ার্ক, হ্যাঁ, ডিফারেন্ট ভেন্ডরের ডিভাইস আছে, সেক্ষেত্রে আমি এখানে রেডিয়াস ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখেন একটা ইউজার এই ডিভাইসে লগ ইন করতে চাচ্ছে। তো ইউজারের কাছ থেকে কি নিচ্ছে, হু আর ইউ, তুমি কে। তো ইউজার তাকে পরিচয় দিচ্ছে, আই এম জন স্মিথ। হ্যাঁ, তখন এই ডিভাইসটা ব্যাক ইন ডে ট্রিপল সার্ভারের কাছে এই ক্রেডেনশিয়ালটা পাঠাচ্ছে। ইজ হি জন স্মিথ? যে জন স্মিথ বলছে, নিজেকে দাবি করছে জন, সে কি জন স্মিথ? যদি হয় তাহলে অ্যাকসেপ্ট করবে, আর যদি না হয় তাহলে কি করবে, ইগনোর, কানেক্ট করতে দিবে। ঠিক আছে? তাহলে এখন এই ডিভাইসে লগ ইন করতে হলে এক্সটার্নাল একটা সার্ভার থেকে আপনাকে অথেন্টিকেশন পেতে হবে। যদি অথেন্টিকেটেড হন, দেন আপনি অ্যাক্সেস পাবেন, আদারওয়াইজ অ্যাক্সেস পাবেন। এটাকে বলে হচ্ছে, এই সিনারিওটাই হচ্ছে আমাদের ট্রিপল ডেপ্লয়মেন্টের ছিল। ডেভেলপিং এ সিকিউরিটি প্রোগ্রাম টু এডুকেট ইউজার, এটা নর্মাল আর কি, যে মানুষকে জানানো সিকিউরিটির সম্পর্কে, এবং ওই অনুযায়ী যেন সে নিজেকে অ্যাওয়ার করতে পারে। তারপরে ইউজার ট্রেনিং এর ব্যবস্থা করা, নর্মাল জিনিস এটা। ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল, ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোলটা অবশ্যই অ্যাপ্লাই করা। তো এই ছিল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি কথাবার্তা। তো এই চ্যাপ্টারে পুরো জিনিসটাই হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট, যে একটা মনে করেন এন্টারপ্রাইজ নেটওয়ার্ক হতে পারে, হতে পারে যে একটা সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক, অথবা হতে পারে একটা ডেটা সেন্টার, অথবা হতে পারে একটা ক্যাম্পাস নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্ক গুলোর রেসপেক্টে যে সিকিউরিটি অ্যাওয়ারনেস গুলো আপনার দরকার, বা কি কি সিকিউরিটি আমি ডেপ্লয় করব, বা কি কি অ্যাটাক বা কি কি ভালনারেবিলিটি থাকতে পারে আমার সিস্টেমে, এইগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা, এবং এই ধারণাগুলো কালেক্ট করে এগুলোকে কিভাবে মিটিগেট করা যায়, এগুলো সম্পর্কেও একটা ধারণা আগে থেকে রাখতে হবে। এখানে শুধু আলোচনা করা হয়েছে যেটা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাটাক আছে, অ্যাটাকের নামগুলো, বা বিভিন্ন ধরনের থ্রেট আছে, বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি আছে। এই ভালনারেবিলিটি গুলো গুলো বা থ্রেট বা অ্যাটাক গুলো কি কি, এবং এগুলোকে কিভাবে মিটিগেট করা যায়, মোটামুটি একটা ধারণা এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাট আমরা যদি ডেপ্লয়মেন্টের কথা বলি আর কি, যে সিকিউরিটির এই ভালনারেবিলিটি আছে, এগুলোকে কিভাবে আমরা মিটিগেট করব, মিটিগেট করতে গেলে আমি কি কি ডেপ্লয়মেন্টে আসবো বা ডেপ্লয়মেন্ট করব, ওই জিনিসগুলো আমরা এখানে দেখি না, মানে এখানে নাই আর কি। এই চ্যাপ্টারটা টোটালি থিওরিটিক্যাল চ্যাপ্টার। এখানে শুধু হচ্ছে একটা ফাউন্ডেশন, একটা ধারণা দেওয়া আছে। ঠিক আছে? আপনারা কি শুনছেন? হ্যাঁ, শুনতেছি। জি ভাই, এই শুনতেছি। তাহলে এই চ্যাপ্টারটা একটু রিডিং দিয়ে রাখি, হ্যাঁ, একটু রিডিং দেন। জি তাহলে আমি যে গল্পগুলো বললাম ওই গল্পগুলোর সাথে একটু মিলাই নিন, তাহলে মোটামুটি একটা ধারণা চলে আসবে। ঠিক আছে? আস্তে আস্তে করে আমাদের এখানে অনেক কিছুই
দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিস আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দেখব। যেমন আমরা এসিএল ইমপ্লিমেন্ট করে দেখছি, কিছু কিছু জিনিস ইমপ্লিমেন্ট করে দেখবো, যেহেতু এটা সিসিএনএ একেবারে ফান্ডামেন্টাল কোর্স। হ্যাঁ, এখানে তো দেখা যাচ্ছে যে সবকিছু একবারে আসবে না। পরবর্তী দেখা যাচ্ছে যে সিকিউরিটির যে কনসার্ন, এই সিকিউরিটি কনসার্ন গুলো যে আহ, আমাদের সিসকোর যে সিকিউরিটি ট্র্যাক আছে, সিসিএনপি সিকিউরিটি বা সিসিআই সিকিউরিটি, এগুলোতে এগুলো ডিটেলস আলোচনা করা হয়, ডেপ্লয়মেন্ট সহ। ঠিক আছে। তো পরবর্তী কোর্স আপনারা যদি আরো ডিটেলস জানতে চান সিকিউরিটি রেসপেক্টে, তখন ওই জিনিসগুলো আপনারা কোর্সে এনরোল করে তারপরে করতে পারেন। তবে এখানে আমাদের সিসিএন এর রেসপেক্টে যতটুকু আছে আমরা কভার করব। আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা নেক্সট ফ্রাইডে ইনশাল্লাহ চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। সিকিউরিং নেটওয়ার্ক ডিভাইস। একটা নেটওয়ার্ক ডিভাইসকে যদি সিকিউর করতে চাই, কি কি কনসার্ন আমাদের দরকার। যেমন এখানে দেখেন, এটা ফান্ডামেন্টাল আলোচনা, বাট এখানে একটা কনফিগারেশন দেওয়া আছে, মানে এটা ডেপ্লয়মেন্ট আর কি। ঠিক আছে। এটা হচ্ছে সিকিউরিটি ফান্ডামেন্টাল, এটা হচ্ছে ডেপ্লয়মেন্ট কনফিগার। বাট এখানে এটা দেখেন, এটা কিন্তু কনফিগারেশন বলা নাই। কেন বলা নাই? এটা কমপ্লিটলি সিসিএনপি সিকিউরিটির একটা পার্ট। নেক্সট জেনারেশন ফায়ারওয়াল অ্যান্ড আইপিএস, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। এইরকম আমাদের টপিকসগত কিছু লিমিটেশন থাকবে, যেটা কিনা আমাদের অ্যাডভান্স কোর্স গুলো কাভার করবে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ।